এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম। তারা যে ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোট করেছি যে তাকে এরপরে বিএসএফের কাছে হস্তান্তর করেছে। বিএসএফ জওয়ানরা তাকে 2 হাতে পিঠে, কানের নিচে পিঠে মেরেছে, মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে। ঘটনাটা 2012 সালের, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন এই ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলা চলছিল। প্রসিকিউশন পক্ষ আজকের এই সুখরঞ্জন বালিকে তাদের সাক্ষী হিসাবে পিক করেছিল পিরোজপুর থেকে। তাকে দীর্ঘ সময় সেফ জোনে রেখে সাক্ষী দেওয়ার জন্য, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল, তাকে হেনস্থা করছিল, তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করছিল। কিন্তু কোনোভাবেই যেহেতু উনি বলেছেন, আপনারা একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই শুনেছেন যে উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন। যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাঈদী সাহেবের কোনো উপস্থিতি ছিল না, যার কারণে উনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে। কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না, সেহেতু তাকে আর সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি। টাকার অফার দিয়েছিল, সেটাতে উনি রাজি হন। পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেহেতু উনি এখানে আসামি ছিলেন, তার ছেলের সাথে যোগাযোগ করেছে। তারা যোগাযোগ করার পরে উনি রাজি হয়েছেন সত্যটা বলার জন্য। উনি 3রা নভেম্বর 2012 এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। সেদিন তার সাক্ষী নেওয়া হয়নি। পরবর্তীতে উনি পরের দিন 5 নভেম্বরে, 4 নভেম্বর এবং 5 নভেম্বরে উনি এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। আজকের যেই জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী সহ আমাদের আজকের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব সহ 2টি ভিন্ন ভিন্ন গাড়িতে ওনারা ঢুকছিলেন এখানে। সেই দিনে সেই দৃশ্যটা ছিল এই যে ওনারা যখন গেট পাস দিয়ে ঢুকছিলেন তখনই সাদা পোশাকধারী একদল পুলিশ তাদের গাড়িতে ঘিরে ধরে তাকে অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেবের সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারি সাহেবের সামনে তাকে টেনে হিস্ট্রে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম। তারা যে ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোট করেছি। তাকে মেরে ধরে এরপরে টেনে হেসড়ে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে। মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। তিনি যেটা হিসাবটা বলেছেন যে 3 মাসের চেয়ে 13 দিন কম, তার মানে 2 মাস 17 দিন তাকে একটি অন্ধ প্রকোষ্ঠে তাকে বন্ধ করে রেখেছে। এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না। ছোট্ট একটি কুটুরি, তিনি যে বর্ণনা দিয়েছেন যে ছোট্ট একটু আলো শুধু ছিল আর কিছুই ছিল না। এরপরে তাকে একদিন এটা বলতে পারে নাই, হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে, সারাদিন গাড়ি চলেছে। উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফের কাছে হস্তান্তর করেছে। বিএসএফ জওয়ানরা তাকে 2 হাতে পিঠে, কানের নিচে পিঠে মেরেছে, মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে। উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায়, কলকাতার বর্ডার স্বরূপনগর থানা, ওখানে তাকে রেখেছে। দীর্ঘ 5 মাস উনি জেলে ছিলেন। এরপরে 5 বছর জেলে ছিলেন। 5 বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসিসের সাথে, এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে উনি একটি এফআইআর লজ করেছেন। আমরা আশা করছি এই এফআইআর সঠিকভাবে প্রপারলি তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে উনি সত্য বিচারের প্রার্থনা করেছেন। একটি সত্য ঘটনায় আমরা এখানে যেটা বারবার ওনাকে বলেছি, এবং আপনার একটি বিষয়ে প্রশ্ন থাকতেই পারে যে 5ই আগস্টের পরে দীর্ঘ সময় এই পরিবর্তিত একটি সুখকর পরিবেশ থাকতেও অভিযোগটি দায়ের করতে এত দেরি হলো কেন। এখানে আমরা সেটারও একটি কারণ উল্লেখ করেছি যে আসলে সব কিছু মিলে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তৎকালীন সময় যারা এই ঘটনায়, বিশেষ করে পিরোজপুরের যে প্রসিকিউশন টিম, পিরোজপুরের যে তদন্ত সংস্থা, পিরোজপুরের যে প্রশাসন, অ্যাজ ওয়েল অ্যাজ এই
ট্রাইব্যুনালের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং যেখান থেকে এই অর্ডারটি এসেছিল, যে এই ওহিটি যেখান থেকে নাজিল হয়েছিল, এর সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিলেন সকলকে আইডেন্টিফাই করতেই আমাদের এই সময়টি লেগেছে।